আজ আমার বাসর রাত, অথচ আমি ছাদে বসে আছি। কিছুই যেন ভালো লাগছে না। অনেকক্ষণ ছাদে থাকার পর আমি রুমের দিকে গেলাম। দরজা খোলার আগে ভাবলাম রুমে ঢুকবো নাকি ঢুকবো না। অনেকক্ষণ ভাবার পরে দরজাটা খুললাম এবং রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকে দেখি আমার বড় আপু কাঁদছে। ও সরি, বড় আপু না, যদিও সেই এখন আমার বউ। আপনারা কিছুই বুঝতে পারছেন না তো? ওকে, ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমার নাম শাফিন। কোনো রকম ইন্টার পাশ করেছি। তারপরে আর পড়ালেখা করার সুযোগ হয়নি। আমার খালাতো বোন, ও আমার 1 বছরের বড়। ও বিয়ে ঠিক হয়েছে খুব সুন্দর একটা ছেলের সাথে, আর আজ ওর বিয়ে। আমরা পুরো পরিবার ওর বিয়ের দাওয়াত খেতে গিয়েছি। বিয়েতে অনেক হই হুল্লোড়, বেশ মজাই আছি। গায়ে হলুদে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। ও, ভুলেই গিয়েছিলাম, আমার খালাতো বোনের নাম হচ্ছে জবা। আমি আর জবা বেশ বন্ধুর মতোই চলি। যখন ওদের বাড়ি যাই আমরা দুজন বেশ বন্ধুর মতো কথা বলি, যদিও আমি ওকে আপনি করেই বলি। ও দেখতে শ্যামলা, তবে যেন ওর মুখে একটা মায়া আছে। তারপর আমরা ওর বিয়ের হলুদ শেষ করে যে যার মতো ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর খালু বলল, যাও তো বাবা, একটু কমিউনিটি সেন্টারে দেখাশোনা করো। আমি তারপর কমিউনিটি সেন্টারে চলে গেলাম। সেখানে নানান ধরনের রান্না বান্না হচ্ছে, তাদের হেল্প করলাম, কিছু দরকার হলে এনে দিলাম। তারপর প্রায় 12টা বেজে গেল। সবাই কমিউনিটি সেন্টারে আসতে শুরু করলো। এর বেশ কিছুক্ষণ পর জবাও আসলো। বিয়েতে যদিও সবাই লাল শাড়ি পরে, বাট জবা নীল রং পছন্দ, তাই সে নীল রঙের একটা শাড়ি পরেই আসলো। নীল রঙের শাড়িতে জবাকে, মানে আমার বড় আপুকে, অন্যরকম সুন্দর লাগছে। তারপর খাওয়া দাওয়া শুরু হলো, সবাই খেতে শুরু করলো। আমি কমিউনিটি সেন্টারে অনেকক্ষণ কাজ করছি, তো তাই আমারও ক্ষুধা লেগে গিয়েছে। আমিও খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তারপর জবার স্টেজের সামনে গেলাম। গিয়ে দেখি সবাই জবার ছবি তুলছে। আমিও কয়েক কপি ছবি তুলে নিলাম। সবাই এখন বরের অপেক্ষায় বসে আছে। আরে আজব, বর আসতে এত দেরি হচ্ছে কেন? সময় প্রায় 2টা পার হয়ে গেল, কিন্তু বর এখনো আসছেই না। খালু ফোন দিল, বাট নম্বরটা বন্ধ দেখাচ্ছে। সবাই যেন হইচই করে দিল। আমিও বেশ চিন্তায় আছি, কি ব্যাপার, বর এখনো আসছে না কেন? প্রায় 3টা বেজে গেল। এমন সময় খালুর মোবাইলে হঠাৎ একটা কল আসলো। তারপর খালুর চোখে জল চলে আসলো। সবাই খালুকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। খালু যেন কোনো কথাই বলতে পারছে না। তারপর বলল, আমার মেয়ের বিয়ের আগেই বিধবা হয়ে গেছে। খালুকে যে কি বলে সান্ত্বনা দিব কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তারপর জবার দিকে গেলাম। গিয়ে দেখি খবরটা শুনে জবা যেন পাথর হয়ে গিয়েছে। পাথর হবারই কথা। সব আনন্দ, সব খুশি যেন শেষ হয়ে গিয়েছে। সব মেহমানরা নানান বাজে বাজে কথা বলতে শুরু করেছে। এই যেমন, এই মেয়ে ভালো না, অলক্ষী, বিয়ের আগেই জামাই মরে গিয়েছে ইত্যাদি। এসব কথা শুনে অনেক খারাপ লাগতে শুরু করলো। কি হতে কি হয়ে গেল। আমার সবচেয়ে বেশি খারাপ তখনই লাগছিল যখন সবাই জবাকে নিয়ে ট্রল শুরু করলো। আরে, এতে জবার কি দোষ? সবাই বলছে যে জবাকে আর কেউ বিয়েই করবে না। ট্রোল করতে করতে সব মেহমানরা চলে গেল। খালুর দিকে যেন তাকানোই যাচ্ছে না। খালুর শোকে যেন পাথর হয়ে গেল। সব মেহমানরা চলে গেল। সেন্টার পুরো যেন খালি হয়ে গেল। সামান্য কিছু মেহমান আছে যারা খালুর পরম আত্মীয়। খালু আমার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বাবা কোনো সান্ত্বনাই দিতে পারছে না। এখন জবাকে কে বিয়ে করবে এই বলে খালু কাঁদছে। হঠাৎ আমার বাবা বলল, আরে ভাই, কাঁদবেন না। খাদা ছাড়া আপনার কি করার আছে বলুন? আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবেন। আমার মেয়েকে এখন কে করবে বিয়ে? আমার সব শেষ। আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে। মানে কি? এটা কি সম্ভব? আর আপনার ছেলে কি আমার মেয়ে জবাকে বিয়ে করবে? আমি বলে সব করবে। আপনি কি রাজি কিনা তাই বলুন। আমি তাদের কথা শুনে তো পুরো অবাক। বাবা বলল, যা, রেডি হয়ে আয়।
আমি কিছুই বললাম না। আমি কোনোদিনও বাবার কথা ফেলিনি। তাই বলে বাবা আমার জীবন নিয়ে তো খেলতে পারে না। কি করব কিছুই বুঝতে পারছি না। তারপর বাবা আমার বন্ধুদের বলল, যাও শাপিনকে রেডি করে নিয়ে আসো। আমার বন্ধুর নাম শিহাব। শিহাব আমার বেস্ট ফ্রেন্ড। শিহাবও হ্যাঁ মূলক মাথা নাড়ালো। মনে মনে বাবার উপর অনেক রাগ হচ্ছে। কোথায় একটু স্বাধীনভাবে জীবনটা কাটাবো তা না, আমার ঘাড়ে একটা চাপিয়ে দিচ্ছে। শিহাবকে জিজ্ঞেস করলাম কি করব। শিহাব কিছুই বলল না। তারপর মা এসে আমাকে বলল, দেখ বাবা, আমি জানি তোর মনে কি চলছে, কিন্তু কি করবি বল? আজ পর্যন্ত তোর বাবার কথা কেউ নাড়াতে পারেনি। তারপর আমাকে বর সাজিয়ে বিয়ের স্টেজে নিয়ে গেল। আমি জবার দিকে তাকালাম। ও কিছুই না বলে নিচের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম আমার জীবনটাই শেষ। তারপর বিয়ে শেষ করে আমাকে জবার পাশে বসিয়ে একটা গাড়িতে করে আমাদের বাড়িতে নিয়ে চলে আসলো। আজ আমার বাসর রাত, তাও আবার বড় আপুর সাথে। কি করব বুঝতে পারছি না। জবা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি ছাদে দাঁড়িয়ে আছি। বাসর করার যেন কোনো ইচ্ছাই নেই। একটু পর শিহাব এসে আমাকে নিচে নিয়ে গেল। আর তারপর সবাই বলছে আমাকে বাসর ঘরে ঢুকতে, কিন্তু আমি ঢুকছি না। অনেকক্ষণ সবাই চেষ্টা করলো আমাকে বাসর ঘরে ঢোকাতে, সবাই ব্যর্থ হলো। একটু পর বাবা আসলো। বাবা শাপিন ভিতরে ঢুক। বাবার কথা কোনোদিন ফেলেনি, তাই ঢুকতে বাধ্য হলাম। বাসর ঘরে ঢুকে দেখি জবা বসে আছে। যদিও অনেক অনেক সুন্দর লাগছে, তবে তার সাথে বাসর করার কোনো ইচ্ছা আমার নেই। আমি জবাকে বললাম, এই যে ঘুমিয়ে পড়ুন। জবা আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওর মুখটা দেখে মনে হচ্ছে যেন নিষ্পাপ একটা মুখ। ও আমার দিকে তাকিয়েই আছে। আমি জানি আমার এমন ব্যবহারে জবার ভিতরটা ফেটে যাচ্ছে, কারণ মেয়েরা বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন দেখে। নিশ্চয়ই জবা বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু আমার যে কিছুই করার নেই। আমি জবাকে বউ হিসেবে মেনে নিতেই পারছি না। আমার ইচ্ছার বিরুদ্ধে বাবা আমাকে জবার সাথে বিয়ে করতে বাধ্য করেছে। আমি জীবনও ভাবিনি জবা আপুকে আমাকেই বিয়ে করতে হবে। বাসর রাতে সবাই 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু আমি পারছি না, কারণ আমি জবার সাথে বাসর করব না। একটা পার্টি আর একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। অনেকক্ষণ ছটফট করার পর মাত্র চোখটা লেগে আসলো। এমন সময় কেউ একজন যেন আমার পাশে বসলো। চোখ মেলে দেখি সে আর কেউ নয়, জবা। কি ব্যাপার, ঘুমাননি? কিছু বলবেন? ভারী কথা বলছেন না কেন? তুমি এখানে কেন ঘুমাচ্ছ? আমি এখানে ঘুমাচ্ছি কারণ আপনার সাথে বাসর করার কোনো ইচ্ছা আমার নেই। আমি কি দোষ করেছি? আরে কি দোষ করছেন মানে? আমার জীবনের পুরাই 12টা বাজিয়ে দিয়েছেন। অনেক রাত হয়েছে, যান ঘুমিয়ে পড়ুন। না, তুমি খাটে ঘুমাও, আমি বরং এখানে ঘুমাই। এই যে, আমাকে দরদ দেখাতে আসবেন না, যান ঘুমিয়ে পড়ুন। নামাজ পড়বেন না? কিসের নামাজ? বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়ে, জানেন না? ওই আপনি কি পাগল? হ্যাঁ, কিসের বাসর? যান ঘুমিয়ে পড়ুন। অনেকটা চিৎকার করেই কথাগুলো বললাম। তারপর জবা কেঁদে দিল আর আমার পাশ থেকে উঠে চলে গেল। আমি জানি জবার মনটা কষ্টে ফেটে যাচ্ছে। জবা যখন কাছে, ওর সৌন্দর্যটা যেন আরো বেড়ে গেল। ওকে তখন অনেক মায়াবী লাগছে। জবা বিছানায় গিয়ে অনবরত কেঁদেই চলেছে। ওর কান্নার জন্য আমার ঘুম আসছিল না। তারপর আমি উঠে বসলাম, জবার দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আরে সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনার জন্য তো দেখছি একদম ঘুমাতেই পারবো না। সরি। হয়েছে, আর নাটক করতে হবে না, ঘুমিয়ে পড়ুন। ধুর, ঘুমাবোই না, আমার কপাল থেকে সুখটাই চলে গিয়েছে। তারপর রুম থেকে বেরিয়ে চলে আসলাম। হাঁটা শুরু করলাম বাইরে। অনেক চাঁদের আলো,
হাঁটছি আর ভাবছি যে আমি একমাত্র ব্যক্তি যে বাসর রাতে বউকে ঘরে রেখে বাইরে হাঁটাহাঁটি করছি। আমারই বা কি করব? আমি তো জবাকে সব সময় বড় আপুর চোখেই দেখেছি, তো তাকে বউ ভাবা আমার পক্ষে সম্ভব নয়। আমারও তো একটা স্বপ্ন থাকতে পারে। হাঁটতে হাঁটতে একটা টঙের দোকানের সামনে চলে আসলাম। রাস্তায় কেউই নেই, তবুও দেখি এই দোকানটা খোলা। রাত প্রায় তখন 1টা বাজে। মামা ডেকে দোকানদারকে বললাম 1 কাপ চা দিতে। যখন আমার কোনো কিছু ভালো লাগে না তখন আমি এই চার দোকানে একটু বসি আর কি। তারপর হঠাৎ শিহাবের কথা মনে পড়ল। শিহাবকে কল দিয়ে দেখি ও কলটা রিসিভ করে না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আচ্ছা যাই হোক, চা খেয়ে আবারও হাঁটতে শুরু করলাম আর ভাবছি, আরে জবার তো কোনো দোষ নেই, আর ও তো আমায় পছন্দও করতো না। পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করেছে, তবুও যেন ওর প্রতি একটা ঘেনা ঘেনা লাগছে, কারণ আমার জীবনের সব আশাই ও নষ্ট করে দিয়েছে। কি যে করি মাথায় যেন কিছুই আসছে না। কখন যে রাত 3টা বেজে গেল বুঝতেই পারিনি। তারপর বাসার দিকে আবার রওনা দিলাম, কারণ আব্বু যদি কোনোভাবে জানতে পারে যে আমি জবার সাথে বাসর রাত কাটাইনি অথবা জবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমার পুরাই 12টা বাজিয়ে দেবে। তাই বাসায় চলে আসলাম। শিহাবের কাছে গিয়ে ওকে ডাক দিয়ে ঘুম থেকে উঠালাম। শিহাব তো আমাকে দেখে অবাক। কি রে, তুই এইখানে কি করিস? কেন, কি হয়েছে? তোর কাছে আসছি। বাসরাত শেষ, কেমন মজা নিলি বল না। মামার দোকানে চা খেয়ে অনেক মজা পাইছি। মানে কি? কাজটা তুই ঠিক করিসনি। কেন, তুই আমার বন্ধু হয়ে এটা বলতেছিস? এতই যদি মায়া লাগে জবার উপর, যা তুই বিয়ে করে ফেল। দেখ, পাগলামো করিস না। আমি কিছুটা রেগে গিয়ে শিহাবের কাছ থেকে চলে আসলাম। শালা আসছে আমাকে জ্ঞান দিতে। তারপর আস্তে আস্তে আমার রুমের দিকে চলে গেলাম। দরজা খুলবো নাকি খুলবো না এটা নিয়ে চিন্তায় আছি। অনেকক্ষণ ভাবার পর দরজাটা খুললাম। তারপর রুমে প্রবেশ করে দেখি জবা খাটের উপর নাই। বেশ চিন্তায় পড়ে গেলাম, জবা গেল কোথায়? পরে দেখি জবা ফ্লোরে, মানে আমার বিছানায় শুয়ে আছে। জবার কাছে গিয়ে বসলাম, ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে রাখলাম। তারপর ভাবছি জবা বিছানা ছেড়ে ফ্লোরে কেন ঘুমাচ্ছে। যাই হোক, ঘুমের মধ্যে জবাকে বেশ সুন্দর লাগছে। তারপর আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিন খাটাখাটি আর টেনশনে যেন শরীরটা একদম ক্লান্ত লাগছে। তাই বিছানায় মাথা লাগানোর সাথে সাথেই চোখে ঘুম চলে আসলো। একটু পর কপালে যেন নরম ছোঁয়া অনুভব করলাম। একটু একটু করে চোখটা খোলার চেষ্টা করলাম। দেখি জবা আমার মাথায় হাত বোলাচ্ছে। তারপর আমি উঠে বসলাম। জবা হাতটা সরিয়ে নিল। তখন আমি, ওই আপনাকে না বলছি আমাকে দরদ দেখাতে আসবেন না? আমার কারো কোনো দরদের প্রয়োজন নেই। সরি। হয়েছে, এখন যান, আমাকে একটু শান্তিতে থাকতে দেন। একটা কথা বলবো? জি বলেন। আমার দোষটা কি? দোষ আমার কপালের যে আপনাকেই বিয়ে করতে হলো। আমার সব আশা নষ্ট হয়ে গিয়েছে। তুমি বিয়ে কেন করলে? তখন কেন এইসব কথা বলনি? কেন? হই, আপনি জানেন না যে আব্বু আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছে? তুমি এখন কি চাও? মরতে চাই। দেখুন, আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। আমার গার্লফ্রেন্ড আছে। এই কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। আসলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জবাকে আমি মিথ্যা কথা বলেছি। জবা খুব কাছে। ওর কান্না দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব? আমি যে সারা জীবন তাকে বড় আপুর চোখেই দেখে এসেছি। তাকে বউ হিসেবে মানা আমার পক্ষে একদমই সম্ভব নয়। তারপর শিহাবকে ঘুম থেকে উঠিয়ে বাইরে গেলাম। শিহাব আমাকে অনেক বোঝালো জবাকে মেনে নিতে, কিন্তু আমি কিছুতেই তা পারছি না। তারপর আমার বাকি বন্ধুদের সাথে দেখা হলো। আমার যে বিয়ে হয়েছে ওরা সবাই জেনে গিয়েছে। ওরা আমাকে নিয়ে বিভিন্ন ট্রল করতে শুরু করলো। আমি চুপ করে বসে আছি। হঠাৎ বাবা কল দিল। ওই তুই? এই তো বাবা, একটু বাইরে আসছি। আজকেও কি তোকে আড্ডা দিতে হবে নাকি?
ইয়ে না মানে একটু কাজে আসছিলাম বাবা। আরে বাহ, তুই আবার কবে এত কাজের লোক হয়ে গেলি? তাড়াতাড়ি বাসায় আয়, জবার বাবা মা আসছে। কি? আ, ওরা কেন আসছে? ওরা কি তোকে জিজ্ঞেস করে আসবে নাকি? ওদের মেয়েকে ওরা দেখতে আসছে। তুই তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা ঠিক আছে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ভাবছি আমি বুঝি ফেঁসে গেলাম। জবা যদি ওর বাবা মাকে সব বলে দেয় আর খালু যদি তা বাবাকে বলে দেয় তাহলে আমার রক্ষা নাই, বাবা আমাকে মেরেই ফেলবে। ভাবতে ভাবতে বাসায় চলে গেলাম। তারপর বাবার রুমে গেলাম। বাবা কিছু টাকা দিয়ে একটা বাজার লিস্ট হাতে ধরিয়ে দিয়ে বলল, যা বাজার করে আয়। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর বাজারে গেলাম। সব বাজার করে বাড়ি ফিরছে এমন সময় একটা বন্ধুর সাথে দেখা হলো। ওর নাম তানবীর। কিরে বাসরাত কেমন কাটালি? হ্যাঁ রে মামা, টঙের দোকানে চা খেতে খেতে বেশ ভালোই কাটলো। মানে কি? সব কিছু খুলে বললাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। গিয়ে দেখি জবার মা বাবা চলে এসেছে। আমি বাজারগুলো মাকে দিয়ে আব্বুর কাছে গেলাম। আব্বু আর খালু দুজন গল্প করছে। তারপর আব্বু বলল, কিরে সালাম কর তোর শ্বশুরকে। আমি একটু আনইজি ফিল করলাম শ্বশুর বলাতে আব্বু। তারপর খালুকে সালাম করলাম। আব্বু বলল, যা জবা মামনিকে নিয়ে আয়। আমি দাঁড়িয়ে রইলাম। আব্বু বলল, কিরে শুনতে পাসনি কি বললাম? আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আমার রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে দেখি মা, জবা আর জবার মা আরো একটি মেয়ে, জবাদের কাজিন, ওরা গল্প করছে। এমন সময় আমাকে দেখে জবার মা বলল, আরে বাবা ভিতরে আসো। আমি রুমে ঢুকলাম। এমন সময় আমার আম্মু বলল, কিরে তোর শাশুড়িকে সালাম কর। আমি সালাম করলাম। তারপর তার রুম থেকে চলে গেল। আমি জবাকে বললাম, আব্বুর রুমে চলেন। জবা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। রাতে মনে হয় অনেক বেশিই কান্না করেছে। চোখ দুটো লাল হয়ে আছে। আরে তাকিয়ে আছেন কেন মুখের দিকে? আমাকে এর আগে কখনো দেখেননি নাকি? জি চলো। আগে আমার একটু কথা শোনেন। জি বলো। কাল রাতে আমাদের মাঝে কি হয়েছে তা যেন কিছুতেই বাবা জানতে না পারে। আপনি চিন্তা করবেন না, আমি কিছুই বলবো না। জি চলুন। একটা কথা বলবো? কি কথা? প্লিজ আমার জন্য আমার বাবাকে কিছু বলবেন না। আমার বাবা হার্টের রোগী আর আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। জবার কথা শুনে অনেকটা অবাক হলাম। আমি জানি আমার খালু হার্টের রোগী, কিন্তু এটা জানতাম না যে জবা খালুকে এত ভালোবাসে। তারপর জবাকে নিয়ে বাবার রুমে গেলাম। বাবা আমায় বলল, এই সাপিন জবার কাঁধের উপর হাতটা রাখতো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এখন যদি হাত না রাখি তাহলে সবাই আমাদের সন্দেহ করবে। তাই সংকোচময় জবার কাঁধে হাত রাখলাম। জবার কাঁধে হাত রাখায় জবা একটু চমকে গিয়ে আমার দিকে লাজুক দৃষ্টিতে তাকালো। দেখুন না বেয়াই, দুজনকে খুব সুন্দর মানিয়েছে। জি ভাই, আমার মেয়ের সাথে আপনার ছেলে মানে জামাইবাবুকে বেশ ভালো মানিয়েছে। যা সাপিন মামনিকে নিয়ে ভিতরে যা। তারপর জবার কাঁধে হাত রেখে জবাকে আমার রুমে নিয়ে আসলাম। আমি রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জবার কাঁধ থেকে হাতটা সরিয়ে নিলাম। আমি হাত সরিয়ে নেয় জবা আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে বেশ মায়া লাগছে, কিন্তু আমার যে কিছুই করার নেই। আমি তাকে ভালোবাসার চোখে দেখতে পারবো না। তারপর জবা বলল, ধন্যবাদ। কিসের জন্য? এই যে তুমি আমার বাবাকে কিছু বলনি। সেটা আমি আপনার জন্য আপনার কাঁধে হাত রাখিনি, আমি আমার বাবার বলাতে রেখেছি। সো ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আম্মু বলেছে কাল তোমাকে নিয়ে আমাদের বাসায় যেতে। আমি কি পাগল হয়েছি যে আপনার সাথে আপনাদের বাসায় যাব? আপনি বরং একাই চলে যান। প্লিজ না করো না। ওই আপনাকে একবার বলছি না আমি যাব না?
তারপর জবা মাথা নিচু করে কেঁদে দিল আর হাত জোর করে আমায় বলল, প্লিজ না করো না, আমার এমনিতেই সব সম্মান শেষ। তুমি তো জানো কমিউনিটি সেন্টারে লোকেরা আমাকে নিয়ে কি বাজে কথা বললো। এখন তুমি যদি না চাও, এটা যদি লোকজন শুনতে পারে তাহলে আমায় আরো বাজে কথা বলবে। জবা কান্না করে এমন কথা বলাতে আমার খুব খারাপ লাগতে শুরু করলো। কি করব বুঝতে পারছি না। তারপর দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। আব্বু আর খালু তারা দুজন কথা বলছে। তো বেয়াই আজকে থেকে যান। না বেয়াই, আসলে বাড়ি পুরো ফাঁকা হয়ে আছে। তাই তো, আপনাকে জোর করতে পারছি না। তো বেয়াই, কাল জবাকে আর আমাদের জামাইকে পাঠিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে বেয়াই, কোনো সমস্যা নাই। তারপর বিকেলবেলা জবার বাবা মা চলে যাবে এমন সময় আমাদের ডাকলো। আমাকে বলল, শাফিন বাবা, কাল সকালে জবাকে নিয়ে আমাদের বাসায় আসিও। আমি চুপ করে থাকলাম, কিছুই বললাম না। তারপর আব্বু বলল, কিরে, তোর বুদ্ধি কি দিন দিন কমে যাচ্ছে নাকি? তোর শ্বশুর শাশুড়িকে সালাম কর। বাবার কথা শুনে আমি সালাম করে নিলাম। তারপর তারা চলে গেল। জবার বেশ মন খারাপ তার বাবা মা চলে যাওয়াতে। তারপর আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আমি বিয়ে করাতে শালারা আমায় নিয়ে বেশ ট্রল করে। শিহাব বলল, কিরে নতুন বউ পাওয়াতে তো আমাদের ভুলেই গেলি। কিরে বাসরাত কেমন কাটলো? কিরে আমাদের পরিচয় করিয়ে দিবি না? ওই হারামিগুলো জানেই আমার সবকিছু, তাও ট্রল করছে। বন্ধু বলে কথা, তাই না? অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আমি বাবা মা একসাথে বসে খবর দেখছি। এমন সময় জবা চা বানিয়ে নিয়ে আসলো। আরে জবা মা, তোমার হাতের চা তো বেশ দারুণ, খুব ভালো হয়েছে। জবা, আমি নিজেও তোর মতো ভালোভাবে চা বানাতে পারি না। খুব ভালো হয়েছে। আরে চায়ে দুধ চিনি দিলে চা এমনিতেই ভালো হয়, এত তো প্রশংসা করার কি আছে? আজব। চুপ হারামজাদা, তোকে কে কথা বলতে বলেছে? আমি চাটা আর খেলাম না, উঠে রুমে চলে গেলাম। গিয়ে রুমের এক কোনায় বসে থাকলাম। একটু পর জবা আসলো। চাটা খাওনি কেন? ভালো লাগেনি তাই। কেন, কি হয়েছে? আমি চাটা অনেক কষ্ট করে বানিয়েছি। ওই শোনেন, দরদ না আমাকে না দেখিয়ে বাবা মাকে দেখান। আমার কাছে আপনার দরদ একদম বিরক্ত লাগে। আমার কথা শুনে জবা মন খারাপ করে খাটে চলে গেল আর কাঁদতে শুরু করলো। জবার মায়াবী চেহারাতে কান্না, মানে মনটা যেন একটু নরম হয়ে এলো। জবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর লাগছে জবাকে দেখতে। একটু পর মা ডাকলো, জবা মা, খেতে আসো। সাফিন, জবাকে নিয়ে খেতে আয়। আমি জবার সামনে গেলাম। এই যে হয়েছে, আর ঢং করতে হবে না, মা ডাকছে, খেতে আসেন। তারপর খাওয়া দাওয়া করে আমি রুমে চলে আসলাম। এসে একটা পার্টি আর একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আহ কি জীবন আমার। এমন সময় জবা আসলো, এসে আমার পাশে বসলো। একটা কথা বলবো? বলেন। তোমার নিচে থাকতে কষ্ট হবে, তুমি বিছানায় ঘুমাও, আমি বরং নিচে ঘুমাই। ওই, আপনাকে কতবার বলবো যে আমাকে দরদ দেখাতে আসবেন না? এসব দরদ না আমার বিরক্ত লাগে। কি হলো, তাকিয়ে আছেন কেন? যান, গিয়ে শুয়ে পড়ুন। কালকে কি আমরা যাব? কোথায়? আমাদের বাড়িতে। দরকার নেই, যান ঘুমিয়ে পড়ুন। তারপর জবা কাঁদতে কাঁদতে আমার পাশ থেকে উঠে খাটে চলে গেল। জবার কান্না দেখে আমার খুব খারাপ লাগতে শুরু করলো। চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকাল হলো, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। নাস্তা করে ভাবছি বন্ধুদের সাথে আড্ডা দিব। তারপর ঘর থেকে বার হব এমন সময় বাবা ডাক দিল, সাফিন। জি বাবা। এখনো রেডি হসনি? কেন বাবা? জবাদের বাড়িতে যাবি না? না বাবা, আমার ভালো লাগছে না। বললেই হলো, যা রেডি হয়ে আয়। আমি সিএনজি ড্রাইভারকে আসতে বলেছি।
কে আর করব, বাবার কথা না শুনলে আমায় বাড়িতেই ঢুকতে দেবে না। তাই রেডি হয়ে জবাকে নিয়ে রওনা দিলাম। বাবা আমার হাত খরচের জন্য কিছু টাকাও দিয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর জবাদের বাসায় পৌঁছে গেলাম। দরজায় নক দিয়ে দেখি খালু দরজা খুলেছে। খালু আমাদের দেখে ভিতরে আসতে বলল। তারপর আমি খালুকে আর আন্টিকে সালাম করলাম। আন্টি আমাকে জবার রুমটা দেখিয়ে দিয়ে বলল, বাবা ফ্রেশ হয়ে আসো, কিছুক্ষণ পর আজান দেবে। আমি গোসল করে বের হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ থেকে এসে জবার রুমে যাব, এমন সময় খালু বলল, আরে বাবা খেতে আসো। সবাই একসাথেই খেতে বসলাম। খাবারের আইটেম দেখে তো আমি অবাক। আরে বাহ, একেই বলে জামাই আদর। তারপর খাওয়া দাওয়া শেষ করে জবার রুমে গিয়ে শুয়ে আছি। শরীরটা খুব ক্লান্ত থাকায় ঘুম চলে আসলো। কিছুক্ষণ ঘুমানোর পর বাইরে ঘুরতে গেলাম। আসলাম রাত ঠিক 9টা বাজে। তারপর খালু বলল, কি রে বাবা, কোথায় গিয়েছিলে? আমি একটা বায়না মেরে দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি জবার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জবা আসলো। আমি জবাকে দেখে খাট থেকে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তুমি সোফায় কেন, খাটে ঘুমাও। না, আপনি খাটে ঘুমান, আমি সোফায় থাকতে পারবো। তুমি সোফায় ঘুমাবা, এটা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে? সমস্যা নেই, জানবে না। না, তুমি খাটে ঘুমাও, আমি বরং অন্য রুমে গিয়ে ঘুমাবো। তারপর আমি বললাম ঠিক আছে। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম। কিছুতেই ঘুম আসছে না। তারপর কোল বালিশটা জড়িয়ে ধরে ভাবলাম, শালার আমি একমাত্র জামাই যে কিনা বউকে রেখে কোল বালিশ নিয়ে শুয়ে আছি। একটু পর ঘুম চলে আসলো। মাঝরাতে হঠাৎ কেমন জানি লেগে উঠল। আরে, কোল বালিশ তো এত নরম হয় নাকি? এটা ভেবেই যেন কুল পাচ্ছি না। তারপর চোখ মেলে দেখলাম জবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি অনেকটা অবাক হলাম। অনেকক্ষণ জবার দিকে তাকিয়ে থাকলাম। কি নিষ্পাপ চেহারা, চোখ যেন ফেরাতেই পারছি না। আমার মনে হচ্ছে যেন আমি জবার প্রতি প্রথম ক্রাশ খেলাম। আমি একটু নড়াচড়া করতেই জবা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। জবার মাথা আমার বুকে রাখা। এই প্রথম কোনো মেয়ে আমার বুকে মাথা রাখলো। জবার গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে। আমি যেন অন্য জগতে হারিয়ে গেলাম। তারপর আমি হঠাৎ করেই ভাবলাম, আমি তো জবার প্রতি কোনো ভালোবাসা দেখাবো না, কারণ আমি তাকে আমার বউ হিসেবে মানতে পারছি না। কারণ সারা জীবন সে আমার বড় আপু ছিল। হঠাৎ করেই জবাকে আমার বুক থেকে সরিয়ে দিলাম। তারপর আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ভাবছি, আমি কি পৃথিবীতে একমাত্র বর যে কিনা বউয়ের ভালোবাসায় বিরক্ত বোধ করে? যাই হোক, তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা জবার ডাকি ঘুম ভাঙল। তারপর আমি উঠে ফ্রেশ হলাম। তারপর জবা আমাকে নাস্তা এনে দিল। নাস্তা খেতে খেতে, তোমাকে না বললাম সোফায় না ঘুমাতে? আমি তো খাটেই শুয়েছি, কিন্তু আপনি কাল রাতে আমার পাশে শুয়েছেন কেন? আর আমার ঘুমের 12টাও বাজিয়ে দিলেন কেন? বারে, আমার বরের পাশে আমি ঘুমাচ্ছিলাম, তাতে তোমার সমস্যা কোথায়? আরে, কে আপনার বর? আমি না ফাঁদে পড়ে আপনাকে বিয়ে করেছি বাবার জন্য, নাহলে জীবনেও আমি বিয়ে করতাম না। আর রাতে আপনাকে আলগা পিরিত দেখাতে কে বলেছে? হ্যাঁ, আপনাকে আমি কতবার বলবো যে আলগা পিরিত আমার ভালো লাগে না। হয়েছে, আর ঢং করতে হবে না। আর আমি বেরোলাম এখন। কোথায় যাচ্ছ? সেটা আপনাকে না বললেও চলবে। একটু কথা ছিল। কি কথা? একটু তাড়াতাড়ি ফিরবে প্লিজ, আমার বান্ধবীরা তোমায় দেখতে আসবে। আরে, আমায় দেখার কি আছে? আমার বান্ধবীরা আর আমার কিছু কাজিন তোমায় দেখতে আসবে। কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেলাম। এখানে বন্ধু বান্ধব না থাকায় সময়টাও কাটছে না। একদিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা রাস্তা পার হব, এমন সময় একটা গাড়ির ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালের সিটে শুয়ে আছি। কে এনেছে আমায় কিছুই জানি না। রাত বাজে প্রায় 9টা। আমার পাশে জবা আমার একটা হাত ধরে চেয়ারে শুয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ জবা চোখ মেলে আমায় বলল,
এখন কেমন লাগছে তোমার? একটু ভালো লাগছে। কোন দিকে তাকিয়ে হাঁটো? একটু দেখে চলতে পারো না? যদি তোমার কিছু হয়ে যেত? আমায় হাসপাতালে কে নিয়ে এসেছে? তুমি যখন রাস্তায় পড়েছিলে তখন এক লোক তোমার নাম্বার থেকে আমাকে কল দেয়। তারপর তোমাকে নিয়ে আমরা হাসপাতালে আসি। আমার আব্বু আম্মু কি খবরটা জানে? আমি কল দিয়ে বলেছি, ওনারা এসেছে। কই? ওনারা এখন আমাদের বাসায় অনেকক্ষণ ছিল, তোমার এখানে। তখন তুমি অজ্ঞান ছিলে। তারপর বাবা ওনাদের আমাদের বাসায় নিয়ে যায়। অনেক রাত তো হলো তাই। তো আপনি কেন বসে আছেন? আপনিও চলে যান, আমি একাই থাকতে পারবো। কি যে বলো না, তোমায় রেখে আমি যেতে পারি? তুমি চিন্তা করো না, ডাক্তার বলেছে তোমার তেমন কিছুই হয়নি, তোমাকে কাল বাসায় নিয়ে যেতে পারবো। আমি মনে মনে ভাবছি জবা আমাকে মনে হয় সত্যি সত্যিই ভালোবাসে। তারপর জবা আমাকে বলল, কিছু খাবে? আমি বললাম না। তারপর জবা বলল, ঘুমিয়ে যাও, চিন্তা করো না, আমি আছি। আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আমাকে সোজা আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার সব বন্ধুরা আমায় দেখতে আসলো। মাথা ব্যথার জন্য আমি শোয়া থেকে উঠতেও পারছি না। জবা আমাকে সারা দিন সেবা করলো। ও নিজ হাতে আমাকে খাবার খাইয়ে দিত। যদিও আমি খেতে চাইনি, কিন্তু না খাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। রাত হলো। জবা একটা পার্টি আর একটা বালিশ নিয়ে নিচে শুয়ে আছে। আমি তখন ঘুমিয়েছিলাম। মাঝ রাতে হঠাৎ কেউ একজন আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি একটু নড়ে চড়ে উঠে তাকিয়ে দেখি জবা আমার মাথায় হাত বোলাচ্ছে। ডিম লাইটের হালকা হালকা আলোতে জবার মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর লাগছে জবাকে। তবুও জবার মন খারাপের কারণ আমি তাকে বউ হিসেবে এখনো মেনে নেইনি। এভাবে দুদিন আমি বিছানায় ছিলাম। তারপর একদিন বন্ধুদের কল দিলাম। ওরা আসলো এবং আড্ডা দিতে শুরু করলাম। ওরা আমাকে জিজ্ঞেস করলো, বউ কেমন? আমি ওদের জবার ব্যাপারে সব খুলে বললাম। দেখ বন্ধু, যা হওয়ার হয়ে গেছে। এখন তোর মেয়েটিকে কষ্ট দেয় একদম ঠিক হচ্ছে না। তাছাড়া মেয়েটিকে অনেক ভালোবাসে। শিহাবের সাথে ওই হারামিগুলাও সবাই একমত পেশ করলো। আমি বললাম, হয়েছে, তোরা আমায় আর জ্ঞান দিতে হবে না। এমন সময় বাবা কল দিল এবং বলল, বাসায় আয়। আমি বাসায় গেলাম আর বাবার ঘরে গেলাম। দেখ শাপিন, এভাবে তো আর জীবন চলবে না। কয়দিন আমার ঘাড়ে খাবি। তাছাড়া তুই বিয়ে করেছিস, তোর বউ আছে, তোর সামনে একটা ভবিষ্যৎ আছে। কিছু একটা তো করতে হবে নাকি? এভাবে কয়দিন থাকবি? কি করব আমি? আমি তো বিয়ে করতে চাইনি, তোমরাই তো আমাকে জোর করে। এমন সময় বাবা আমার চোখের দিকে তাকালো, তাই চুপ হয়ে গেলাম। একটা চাকরি বাকরি তো করতে পারিস। আর তাছাড়া আমার বয়স হয়েছে। দেখি কি করা যায়। দেখি বললে তো হবে না, দেখতে হবে। ঠিক আছে বাবা। খুব রাগ হচ্ছিল তখন। এখন থেকে নাকি আমায় চাকরি করতে হবে। মনে মনে ভাবছি সব এই জবার জন্য। এই মেয়েটা আমার জীবনের সব আনন্দ কেড়ে নিয়েছে। মনে মনে ভাবছি কমিউনিটি সেন্টারের লোকজন ঠিকই বলেছে, এই মেয়ে একটা অলক্ষী। তারপর আমি রুমে গেলাম, গিয়ে বসে আছি। এমন সময় জবা আসলো। আমাকে এমন চিন্তায় দেখে জবা বলল, কি হয়েছে? কি আর হয়নি, সব আপনার জন্য। কি হয়েছে সেটা বলবে নাকি? এই মেয়ে, চুপ, একদম চুপ। তোর জন্য আমার আজ এই অবস্থা। তুই আমার জীবনের সব সুখটুকু কেড়ে নিয়েছিস। তোর জন্য এখন আমার এই অবস্থা। তুই একটা। তারপর আমি রুম থেকে বেরিয়ে চলে আসি। হাঁটতে হাঁটতে রাস্তার একটা পাশেই চলে যাই। আমার এমন অবস্থা, এমন ব্যবহারে জবান ভীষণ কষ্ট পেয়েছে। ওর বুকটা ফেটে যাচ্ছে আমি জানি। একদিকে চাকরির চিন্তার জন্য, অন্যদিকে জবার চিন্তা। মাথাটা যেন একদম ঘুরছে আমার। কি করব বুঝতেই পারছি না। দুপুরে আর বাসায় গেলাম না, মোবাইলটাও বন্ধ করে দিলাম। রাত প্রায় 11টা। ঘরে ফিরলাম। ঘরে যাওয়ার পর মা বাবা দুজনেই আমাকে বকতে শুরু করলো, মোবাইল কেন বন্ধ ছিল তাই।
আমি কিছুই বললাম না। দুপুরে খাইনি, বেশ ক্ষুধাও পেয়েছে। মাকে বললাম, আমি তোমরা খেয়েছো? আমি আর তোর বাবা খেয়ে নিয়েছি। জানিস তো আমার ঔষধ খাওয়ার সময় চলে যাচ্ছে, আর তোর বাবাও খেয়ে নিয়েছে। ও, ভালো করেছো, আমায় খেতে দাও। জবা তোর জন্য খাবার তোর ঘরে নিয়ে গেছে। জবা মা তোর সাথে একসাথে খাবে বলে খাইনি। তারপর আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে দেখি টেবিলে খাবার রাখা, আর জবা ফ্লোরে বসে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। জবাকে ডাক দিলাম। তুমি আসছো? কোথায় ছিলে সারাদিন? খাবার খেতে দিন, খিদা লাগছে। হ্যাঁ, আমি তো তোমার জন্যই বসে আছি, তোমার সাথে একসাথে খাবো বলে। তারপর আমরা দুজন একসাথে ভাত খেতে লাগলাম। সরি। কিসের জন্য? সকালে আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি। সরি বলা লাগবে না, আসলে আমার জীবনটাই এমন মনে হয়। একটা কথা বলবো? জি বলুন। আমার জন্যই তোমার এত কষ্ট, তাই না? তারপর আমি খাবার খেয়ে একটা পার্টি আর একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না, মাথাটা ভীষণ ঘুরছে। রাতে শরীরটা কাঁপতে শুরু করলো, ভীষণ জ্বর আসছে। এমন সময় কেউ একজন আমার কপালে হাত রাখলো। তাকিয়ে দেখি জবা। আরে, তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। ও কিছু না, আমি ঠিক হয়ে যাব, আপনি ঘুমান। বললেই হবে? নিচে থেকে থেকে তোমার ঠান্ডা লেগে গেছে, চলো খাটে চলো। না লাগবে না, আপনি ঘুমান। তারপর জবা আমাকে ধরে খাটে নিয়ে গেল। সারা রাত আমার মাথায় জল পাটে দিল। সত্যি আমি তখন ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। জবাকে ডিম লাইটের অল্প আলোতে অন্যরকম সুন্দর লাগছে। এভাবেই আমার দিন কাটছিল। এর মধ্যে অনেক কষ্টে আমি একটা চাকরির খোঁজ পাই। আমার কাজ হচ্ছে দোকানে গিয়ে অর্ডার নেওয়া, মানে মার্কেটিং অফিসার। স্যালারি 12,000 টাকা। একদিন আমি কাজ শেষ করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবার পক্ষে কাজ করা আর সম্ভব নয়। অনেক তো করলো আমাদের জন্য। এখন আমাদের কি ফ্যামিলির অবস্থাটা তেমন একটা ভালোও না, কারণ আমি যা বেতন পাই তা দিয়ে খুব কষ্টে আমাদের ফ্যামিলিটা চলবে। বাবা মায়ের জন্য প্রতি মাসে মেডিসিন কিনতে হয়, তার উপর আবার ফ্যামিলির খরচ। আমার বেতন দিয়ে কিছুই হচ্ছে না। তারপর একদিন সকালবেলা কাজে যাব, এমন সময় মা এসে বলল, সাফিন, তোর বাবার মেডিসিনটা শেষ হয়ে গেছে। ঠিক আছে মা, আমি আসার সময় নিয়ে আসব। সাফিন শুন। কিছু বলবে মা? তাড়াতাড়ি বলো, আমার অফিসের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। মানে বাসায় কোনো বাজার নেই, তোর কাছে কিছু টাকা হবে? হবে তো। তখন আমার পকেটে মাত্র 270 টাকা ছিল, তা মাকে দিয়ে আসলাম। এখন যে কাজে যাব গাড়ি ভাড়াটাও নেই, তাই হাঁটা শুরু করলাম। হেঁটে হেঁটে কাজে গেলাম। একটু লেট হয়ে গিয়েছে, তাই বস ভীষণ ঝাড়ি দিল। তারপর কাজে চলে গেলাম। দুপুরে শুধু একটা পাউরুটি খেয়ে সারাটা দিন কাটিয়ে দিলাম। আমার জীবনটা এমন হয়ে যাবে আমি ভাবতেও পারছি না। বিকেলবেলা কাজ শেষ করে বাসায় ফিরব, এমন সময় বাবার মেডিসিনের কথা মনে পড়ে গেল। পকেটে একটা টাকাও নেই, কি করে মেডিসিনটা কিনবো বুঝতে পারছি না। এমন সময় আমার বন্ধু বাদশাকে দেখতে পেলাম। কিরে সাবিন, তোরে তো আজকাল দেখাই যায় না। বড় আপু বিয়ে করে আমাদের ভুলে গেলে নাকি? কি যে বলিস না, তোদের ভুলবো কেন? আর আসলে বন্ধু, আমার জীবনটা না বদলে গিয়েছে রে। কি হয়েছে বলতো? আর তোকে দেখতে এমন লাগছে কেন? সব কিছু খুলে বললাম। চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, জবার কি খবর? আছে কোনো রকমে। আসলে বাচ্চা, তোকে একটা কথা বলবো ভাবছি। বল। তোর কাছে 500 টাকা হবে? আমি তোকে মাস শেষে বেতন পেলেই দিয়ে দেব। এই নিয়ে ধর, যখন হাতে হয় দিস।
তারপর বেশ কিছুক্ষণ ওর সাথে আড্ডা দিয়ে মেডিসিনগুলো কিনে বাসায় রওনা দিলাম। বাসায় গিয়ে মায়ের হাতে মেডিসিনগুলো দিলাম। মা বলল, ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর আমি ফ্রেশ হয়ে টেবিলে বসলাম। আমি, বাবা, মা, আমরা তিনজন খাবার খাচ্ছি। এমন সময় বাবা বলল, হ্যাঁ রে সাপিন, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? কেন? আমার আবার কিসের কষ্ট? আমি তো ভালোই আছি। আমাকে যাই বলিস, আমি জানি একটা ফ্যামিলি চালানো কত কষ্ট। বাবা, বাদ দাও তো এসব। আচ্ছা বাবা, জবা কই? ও খেতে আসছে না কেন? ওহ, আমি তো তোকে বলতে ভুলেই গেছি, বিয়ের পর থেকে বাপের বাড়ি যায়নি মেয়েটি। সকালে তোর খালু এসেছিল জবাকে নিতে। জবা তোকে অনেকবার কল দিয়েছে, তোর ফোন বন্ধ ছিল, তাই আমি যেতে বলেছি। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভীষণ আরাম লাগছে। কতদিন পর একটু বিছানায় ঘুমাচ্ছি। এমন সময় জবা ফোন দিল। বলেন। সরি, আসলে তোমায় অনেকবার কল দিয়েছি, তোমার মোবাইল বন্ধ ছিল। কয়দিন থাকবেন ওখানে? জানি না। আর তোমার কাছে থেকেই বা কি লাভ? না আছে ভালোবাসা, না আছে শেয়ারিং। ফোনটা কেটে দিলাম। তারপর মনে মনে ভাবছি, সত্যি তো আমি জবার জন্য কিছুই করতে পারিনি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এভাবে 2-3 দিন কেটে গেল। একদিন সকালে কাজে যাব, এমন সময় বাবা বলল, সাপিন, তুই কি কাজে যাচ্ছিস? জি বাবা। কেন, কিছু লাগবে? না মানে, জবা মা আজ কয়েকদিন নেই, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা মনে হয়। তুই এক কাজ করিস, কাজ শেষে জবাদের বাসায় চলে যাস। কাল তো শুক্রবার, তোর কাজ নেই। রাতটা থেকে কাল বিকেলে জবাকে নিয়ে চলে আসিস। আরে বাবা, আমি যাব কেন? ওকে ফোন করে বলে দাও, ও নিজেই চলে আসবে। তোর কি বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? মেয়েটা একা কিভাবে আসবে? যা বলছি তা শোন। হ্যাঁ বলে মাথা নাড়ালাম। তারপর অফিসে চলে গেলাম। বসের সাথে দেখা করে কাজে চলে গেলাম। সারা দিন কাজ করলাম, কাজে কিছুতেই মন বসছে না। বিকেলবেলা আবার বসের সাথে দেখা করলাম। বস আমার মেমো দেখে বলল, শাফিন, তুমি তো খুব ভালো কাজ করো, কিন্তু আজ কি হলো? অর্ডার খারাপ কেন? জি বস, সামনে ভালো কিছু করার চেষ্টা করব। তাই যেন হয়। ওকে, বাসায় চলে যাও। তারপর আমি একটা বাসে উঠে জবাদের বাসার দিকে রওনা দিলাম। প্রায় বেশ কিছুক্ষণ পর জবাদের বাসায় পৌঁছালাম। আমি দরজায় নক দিলাম। খালু এসে দরজা খুলল। খালু আমায় দেখেই বলল, আরে বাবা, তুমি? আমি বললাম, কেন আসতে পারি না? তখন খালু বলল, তা না, আসলে তুমি তো আমাদের বাড়িতে আসতেই চাও না। যাও বাবা, জবার রুমে যাও। তারপর আমি জবার রুমে গেলাম। জবা আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। তুমি? হ্যাঁ আমি। এতে অবাক হওয়ার কি আছে? না মানে, তুমি তো আমাদের বাড়িতে আসতেই চাও না। আপনাকে নিতে এসেছি। বাবা মা আপনাকে ছাড়া নাকি থাকতে পারছে না। ও, বাবা মার জন্য এসেছো? নিচে থেকে আসোনি? বাবা মা আপনাকে ছাড়া থাকতে পারছে না, আর আপনি তো জানেন বাবা মা আপনাকে তাদের মেয়ের চোখেই দেখে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বাড়তে যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হয়ে সবাই একসাথে খাবার খেতে বসলাম। খাবার খেয়ে আমি জবার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জবা আসলো। জবাকে দেখে আমি সোফায় চলে গেলাম। তারপর জবা গিয়ে আমার পাশে বসলো। আমি জবার দিকে তাকিয়ে আছি। কখন যাবেন বাসায়? কাল সকালে। ঠিক আছে। জি, আপনি ঘুমিয়ে পড়ুন। তুমি খাটে ঘুমাও। আপনি কোথায় ঘুমাবেন? তোমার সাথে ঘুমানোর ভাগ্যটা তো আমার নেই, তাই অন্য রুমে ঘুমাবো। এই বলে জবা বড় একটা নিঃশ্বাস ফেলল। তারপর জবা রুম থেকে চলে গেল। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম। ভাবছি জবা কত ভালো একটা মেয়ে। আমি এমন ব্যবহার করি তাও ও আমায় ভালোই বাসে। সারাদিন কাজ করছি,
তাই অল্প কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসলো। মাঝরাতে হঠাৎ কেউ যেন আমায় জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে চোখ খুলে দেখি জবা আমায় জড়িয়ে ধরে আছে আর খুব কাঁদছে। আমি জবার দিকে তাকিয়ে থাকলাম, তাকে কিছুই করলাম না। পরের দিন আমরা সকালবেলা বাড়ির দিকে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ পর বাড়ি গিয়ে পৌঁছালাম। কিরে, তোকে না বললাম বিকেলবেলা আসতে? আমার ভালো লাগছিল না, তাই চলে এলাম। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো। একদিন আমি অফিস থেকে বাড়ি ফিরলাম। বাসায় এসে শুনি আমার চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। মানে সংসারের খরচটা দিতে পারছি না, এখন আবার বিয়ের খরচ। বাবা মায়ের কাপড় চোপড় সব পুরনো হয়ে গিয়েছে, ওদিকে জবারও কোনো ভালো ড্রেস নেই। কি করি? তার পরের দিন সকালে কাজে বের হব, এমন সময় মা ডাকলো। সাফিন, পরশুদিন তোর চাচাতো বোনের বিয়ে। জি মা, মনে আছে। বিয়ে তো অনেক খরচ, তাছাড়া জবার ভালো কোনো জামা নেই। তোমাদেরও তো কোনো ভালো কাপড় নেই? আমাদের না হলেও চলবে, আমরা কোনো রকম সামলে নিব। দেখি কি করা যায়। হ্যাঁ রে সাফিন, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আরে মা, কি বলো? আমার আবার কিসের কষ্ট? ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আর একটা কথা, বলো। বাসায় কোনো বাজার নেই, তোর কাছে কিছু টাকা হবে? হবে তো। তারপর মায়ের হাতে কিছু টাকা দিয়ে আসলাম। এখন আর মানিব্যাগ একদম খালি। আজও হেঁটে হেঁটে কাজে যেতে হলো। হাঁটা শুরু করলাম আর ভাবছি কি করব, মাথাটা যেন ঘুরছে। অনেকক্ষণ হাঁটার পর কাজে চলে গেলাম। তারপর কাজ শুরু করলাম। দুপুর হলো, অনেক ক্ষুধা পেয়েছে, তাই একটা দোকানে ঢুকে একটা পাউরুটি দিয়ে পানিতে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। কিন্তু টাকাটা যেভাবে হোক জোগাড় করতেই হবে। শখের মোবাইলটা বিক্রি করে দিলাম, কিন্তু মোবাইলের যা দাম পেলাম তা দিয়ে কিছুই হবে না। হাতের দিকে তাকিয়ে আছি। আমার বন্ধু শিহাব আমাকে একটা অনেক দামি ঘড়ি গিফট করেছিল। মনে মনে ভাবলাম, বন্ধু আমায় ক্ষমা করিস, তোর বন্ধু আজ ভালো নেই, তোর দেয়া স্মৃতিটুকু আজ শেষ করে দিলাম। ঘড়িটাও বিক্রি করে দিলাম। কখনো ভাবিনি আমার জীবনটা এরকম হয়ে যাবে। তারপর বাসায় গেলাম, সবাইকে নিয়ে একটা মার্কেটে গেলাম। আব্বুর জন্য দুটো পাঞ্জাবি, আম্মুর জন্য দুটো শাড়ি, আর জবার জন্য ওর পছন্দ মতো একটা জামা নিলাম। আর ফাঁকে আমি একটা দোকানে ঢুকে একটা সিম্পল ফোন কিনেও নিলাম। সব কিছু মিলিয়ে টাকা শেষ। আমার জন্য কিছুই নিতে পারলাম না, ভাবছি আমার লাগবেও না, যা আছে তাতেই চলবে। সবাইকে নিয়ে বাসায় রওনা দিলাম। রাতের খাবার খেয়ে আমি রুমে গিয়ে শুয়ে আছি। এমন সময় জবা এসে দরজাটা লাগিয়ে দিল। তোমার জন্য কিছু কিনোনি? আমার লাগবে না, তাছাড়া আমার তো আছে। কি আছে আমি তো জানি। তোমার ফোন কোথায়? তাতে এটা কার ফোন? সব বললাম। তাই বলে তোমার শখের মোবাইল আর তোমার বন্ধুর দেওয়া গিফট বিক্রি করে দিলে? মোবাইল দিয়ে আমি কি করব? তাছাড়া মোবাইল চালানোর সময় নেই। একটু দাঁড়াও, আমি আসছি। তারপর জবা আলমারি খুলে একটা প্যাকেট আমার হাতে দিল। কি এটা? পাঞ্জাবি। কোথা থেকে? আজ মার্কেট থেকে কিনেছি। আমি জানি যে তুমি নিজের জন্য কিছুই কিনবে না। আপনি টাকা কোথায় পাইছেন? আমার জমানো সামান্য কিছু বাবার বাড়িতে টাকা ছিল, তা দিয়েই কিনেছি। আচ্ছা, এত প্রশ্ন না করে দেখো তো পাঞ্জাবিটা তোমার পছন্দ হয়েছে নাকি। আর প্লিজ, পাঞ্জাবিটা তুমি অবশ্যই পরবে। আমি অনেক শখ করে কিনেছি তোমার জন্য। তারপর আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। জবার হাতটা ধরে এক টান দিয়ে জবাকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে শুরু করলাম। জবা আমাকে এত ভালোবাসে, আর তাকে আমি দিনের পর দিন শুধু কষ্টই দিয়ে যাচ্ছি। জবাও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই প্রথম আমি জবাকে স্পর্শ করেছি। আমার কান্না যেন থামছেই না। কান্না করতে করতে জবাকে বলছি, আমি আপনাকে এত কষ্ট দিই, তাও আপনি আমাকে কেন এত ভালোবাসেন? তারপর জবাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলাম।
তারপর জবাকে বললাম, আপনাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? তোমার কোনো কষ্ট আমার কাছে কষ্ট লাগেনি, কারণ আমি তোমার বাবা মায়ের আদর পেয়েছি। আর কোনো দিনও আপনাকে কষ্ট দেব না। জানো সাফিন, আমি না জানতাম তুমি আজ না হয় কাল ঠিকই আমায় মেনে নেবে, আর আমি না তোমায় অনেক ভালোবাসি। হয়েছে, এবার ছাড়ো, চলো খাবার খাই, অনেক ক্ষুধা লেগেছে। আর একটু জড়িয়ে থাকো না প্লিজ, আমার না অনেক ভালো লাগছে। তারপর সবাই একসাথে বসে রাতের খাবার খেলাম। কাল আমার চাচাতো বোনের বিয়েতে যেতে হবে। আমার চাচা আমাদের পাশের গ্রামেই থাকে। সকালবেলা আমি জবা আর বাবা মাকে নিয়ে রওনা দিলাম। বিয়েতে অনেক আনন্দ করলাম। ও, একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমার চাচাতো বোনও আমার ক্লাসমেট। আর গায়ে হলুদে সবাই যার যার মতো পাঞ্জাবি পরলো। আমি জবার পাঞ্জাবিটা পরলাম। তারপর বাইরের দিকে আসলাম। আসতেই দেখি জবা আমার সামনে। জবা আমাকে দেখেই বলল, আরে বাহ, তোমায় তো পাঞ্জাবিটাই বেশ মানিয়েছে, তোমায় খুব সুন্দর লাগছে। আপনাকেও অনেক সুন্দর লাগছে, জামাটাই বেশ মানিয়েছে। আচ্ছা, নিজের বউকে কেউ আপনি করে বলে? আপনি আমার বড়, আপনাকে তো আপনি করেই বলতে হবে। না, আপনি বলা লাগবে না, তুমি করে বলবে। বিয়েতে এত লোক সবাই যদি জানে যে তুমি আমায় আপনি করে বলো, তাহলে মানিজ্জত তোমারই যাবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি করে বলবো। জবা হেসে বলল, আচ্ছা যাও, বাইরে হলুদে যাও। আমি বাইরে গেলাম। তারপর বাইরে গিয়ে নীরব একটা জায়গায় বসে আছি। সেদিন চলে গেল। পরের দিন বিয়ে। সারা বাড়ি হইচই শব্দ। প্রায় দুপুর হলো, খাওয়া দাওয়াও শুরু হলো। একটু পর বরযাত্রী চলে আসলো। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ। আমার এখন বিয়ে বাড়ি থেকে চলে যেতে হবে, কারণ বস মাত্র 2 দিন ছুটি দিয়েছে। আর বাবা মাকে বললাম যে যাব, কিন্তু আমার চাচা কিছুতেই বাবা মাকে যেতে দিবে না। আরও 2 দিন নাকি থাকতে হবে। আমি জবাকেও তাদের সাথে থাকতে বলে চলে আসলাম। পরের দিন কাজে বের হলাম। গিয়ে দেখি আজ অফিসে RM সাহেব এসেছে, মানে আমার বসেরও বস। বাড়ির দিকে রওনা হলাম। পথে শিহাবের সাথে দেখা। কিরে, তোরা তো এখন দেখাই যায় না। আরে তুই তো জানিস আমার এখন কি অবস্থা। তা জানি, তো কই যাস? এই তো বাসার দিকে যাই। চাকরি কেমন চলে? বন্ধু, কোনো রকম চলে, তবে আজ একটু ভালো কিছু হবে বলে মনে হচ্ছে। শিহাবের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে চলতে শুরু করেছি। তারপর বাসায় গিয়ে দরজায় নক দেবার পরে বাবা এসে দরজা খুলল। বাবাকে সালাম করে মাকেও সালাম করলাম। তারপর মা বাবাকে আমার বেতন বেড়েছে কথাটা বললাম। মা বাবা তো খুব খুশি হয়েছে। তারপর মিষ্টির প্যাকেটটা খুলে বাবা মাকে খাইয়ে দিলাম। আর আস্তে আস্তে করে আমার রুমে ঢুকতে লাগলাম। গিয়ে দেখি জবা শুয়ে চুলগুলো ঠিক করছে। পিছন থেকে যেয়ে ওকে জড়িয়ে ধরলাম। তারপর কোলে তুলে নিলাম। কি ব্যাপার, আমার বরটাকে আজ একটু অন্যরকম দেখাচ্ছে কেন? একটা না খুশির সংবাদ আছে। তাড়াতাড়ি বলো, আমার আর তর সইছে না। আমার না বেতন বেড়েছে। জবার চোখের কোণে তখন পানি চলে আসলো। জবা আমার মুখে হাত দিয়ে বলল, যাক, তোমার কষ্টটা এবার একটু কমবে। এমন সময় বাবা আবার ডাকলো। ধর, মাত্র বউটাকে একটু আদর করব এমন সময় ডাক। যাই হোক, আগে বাবা, তাই বাবার রুমে গেলাম। সাফিন, বাড়িতে না একা একা আর ভালো লাগে না। আরে তুমি একা কেন? মা আছে, জবা আছে। আরে দূর, আমাদের কি নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে না? আমাদের কি দাদা দাদু ডাক শোনাবি না? আমি উঠে চলে গেলাম। একটু লজ্জা পাইছি, কিন্তু বাবা মা তা জানে না যে আমি মাত্র 2 দিন হলো জবাকে মেনে নিয়েছি। তারপর আবার জবার কাছে গেলাম। জবা বলল, কি হলো, এমন হয়ে আছো কেন? বাবা মা না একটা বায়না ধরেছে। কি বায়না? তারা নাতি নাতনির মুখ দেখতে চায়। এই বলে জবাকে আবার কোলে তুলে নিলাম। জবা লজ্জায় লাল হয়ে আছে, আমার দিকে তাকাতেই পারছে না। তারপর আমি জবাকে নিয়ে আস্তে আস্তে
খাটের দিকে এগিয়ে গেলাম। তারপর জবাকে কোল থেকে নামালাম। এই কি করছো? আমার সব বন্ধুরা বলে আমি বাসর রাতে বিড়াল কেমনে ভাবে মারছি, কিন্তু আমি তো বাসর রাতে বিড়াল মারেই নাই, তাই আজকে মারবো। এই দেখো, আমার কাছে আসবে না, আমি তোমার সিনিয়রদের কথা শুনতে হয়। আরে রাখো তোমার সিনিয়র, তুমি আমার বউ, আমি যা ইচ্ছা তাই করব। বাবা মায়ের শখটা তো পূরণ করব। তারপর আমি একটু একটু করে জবার দিকে এগিয়ে যাচ্ছি, আর জবা একটু একটু করে পিছাচ্ছে। তারপর আমাদের 4 ঠোঁট এক হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠলাম। আমি উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। সারাদিন কাজ করে প্রায় দুপুরের অনেকটা পর বাসায় আসলাম। এসে আমার রুমে গিয়ে দেখি জবা শুয়ে আছে। আমি জবাকে খাবার দিতে বললাম। খাবার শেষ করে জবাকে জড়িয়ে ধরলাম। ওই দিনে দুপুরে এসব কি? আমার বউকে আমি দিনে জড়ায়া ধরবো নাকি রাতে ধরবো সেটা আমার ইচ্ছা। এস, শখ কত? আচ্ছা, আমাদের কি ছেলে হবে নাকি মেয়ে হবে? জানি না। তুমি কি চাও? আমি ছেলে চাই। আচ্ছা হয়েছে, এখন আমাকে কিস করো। না, করব না। ওই কিস করতে বলছি না। এই বলেই আমি জবাকে কিস করতে শুরু করি। আবার আমাদের 4 ঠোঁট এক হয়ে যায়। কিছুক্ষণ পর দেখি একটা ফোন আসে। ওমা, বাদশাহ কল দিয়েছে। শালা হারামি, কল দেওয়ার সময় পেলি না? যেই বউকে একটু আদর করছি এখনই কল দিতে হবে। ফোনটা রিসিভ করলাম। কিরে, আমাদের ভুলে গেলে নাকি? ধুর, তোদের কেন ভুলবো? আমরা সবাই হালিম ভাইয়ের দোকানে আসি, তুই আয়। ওকে, আসতেছে। তারপর তাদের কাছে গেলাম। গিয়ে দেখি বাদশাহ, আব্দুল্লাহ, তানবীর, শিহাব সব হারামি একসাথে বসে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হারামিগুলো আমায় দেখে একে অপরের কানে কানে কি যেন বলছে আর হাসাহাসি করছে। কিছুই বুঝতে পারছি না। ওই, তোরা আমায় দেখে হাসছিস কেন রে? বন্ধু, দিনে দুপুরেও এসব করিস? তোর বউ বুঝি তোকে খুব আদর করে? ওই দিনে দুপুরে মানে কি? আর আমার বউ আমাকে আদর করবে না তো কি করবে? তোদের করবে নাকি? হ্যাঁ, সে তো তোকে দেখেই বোঝা যায় কেমন আদর করছে। আমার দেখে বোঝা যায় মানে কি? ওই আমার দেখে কি বোঝা যায়? তোরে দেখেই বোঝা যায় তোর বউ তোর কেমন আদর করে। বরফ বিয়ে কইরা তুমি বেশ সুখী আছো, দিনেও আদর পাও আর রাতেও আদর পাও। এই বলে সবাই আমার মুখের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। কিছুই বুঝলাম না। আমার বউ আমাকে আদর করেছে, এই শালারা জানলো কেমনে? কিছুই তো বুঝতে পারছি না। পরে আয়নার সামনে গিয়ে দেখি, আয় হায় হায় হায়, আমার তো পুরো ঠোঁট লাল হয়ে আছে। জবারে যে কিস করেছে লিপস্টিক লেগে আছে। ইস, মান ইজ্জত বলছে কিছুই আর থাকলো না রে এদের কাছে। এভাবে প্রায় 8 মাস কেটে গেল। বেশ সুখেই এখন আমার দিন কাটছে। এখন আমি আরো ভালো বেতনে চাকরি পেয়েছি। শিহাবও বিদেশ চলে গিয়েছে, ও এখন অনেক ভালো আছে। আব্দুল্লাহ এখন ভালো একটা দোকানের মালিক। বাদশা এখন খুবই ভালো চাকরি করে। তানবীরও ভালো চাকরি করে। শিহাবের সাথে কথা হয় প্রায় সময়। আর তানবীর ঢাকাতে থাকে। আব্দুল্লাহ আর বাদশা আমরা প্রায় রাতেই আড্ডা মারি। এখন জবা প্রেগনেন্ট, আমি বাবা হতে চলেছি। প্রায় জবার সাথে আমার দুষ্ট মিষ্টি ঝগড়া হয়। জবা ছেলে চাই আর আমি মেয়ে। জবাকে এখন আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। জবার কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। জবার কাজ করতে কষ্ট হবে বলে ওর সব কাজ প্রায় আমিই করে দেই। জবা যদিও আমায় নিষেধ করে, বাট আমি শুনি না। অনেক কষ্ট করার পর আমার জীবনে সুখ নেমে এলো। বুক ভরা সুখ নিয়ে আমি এখন বেঁচে আছি। একদিন সকালবেলা অফিসে গেলাম। সারাদিন কাজ করার পর রাতে বাসায় ফিরলাম। বাসায় গিয়ে দেখি জবা শুয়ে আছে। আমি জবার পাশে গিয়ে বসলাম এবং জবার মাথায় হাত বুলাতে লাগলাম। আর তো বেশি দিন নেই। আমাদের বেবির জন্য কাপড় চোপড় কিনবা না? এখনই কিনে ফেলবে নাকি? অনেকদিন বাইরে যাওয়া হয় না, চলো না আজ একটু বাইরে থেকে ঘুরে আসি আর আমাদের বেবির জন্য কিছু কাপড় নিয়ে আসি।
কিন্তু এই অবস্থায় তোমার বাইরে যাওয়া কি ঠিক হবে? আরে কিচ্ছু হবে না, তুমি আছো না, আমি তোমায় ধরে থাকবো। ওকে চলো। তারপর একটা সিএনজি নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণ পর একটা মার্কেটের সামনে গিয়ে নামলাম। জবা আমার ডান হাতের বাহু ধরে আছে। তারপর জবাকে নিয়ে আস্তে আস্তে একটা বেবি শপে ঢুকলাম। জবার পছন্দ মতো ও কিছু বেবির জামা কাপড় কিনলো। তারপর জবাকে নিয়ে একটা খেলনার দোকানে গেলাম, আর কিছু খেলনাও কিনে নিলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। এখন আমরা দুজনেই বুক ভরার স্বপ্ন নিয়ে বেঁচে আছি। আমাদের বেবি হবে, কত স্বপ্ন কত কি। আমি রাতে খাবার খেয়ে ছাদের নিচে দাঁড়িয়ে আছি, হাতে সিগারেট। পিছন দিক থেকে কেউ যেন আমার ঘাড়ে হাত রাখলো। তাকিয়ে দেখি জবা। হাত থেকে সিগারেটটা নিচে ফেলে দিলাম, কারণ সিগারেটের ধোঁয়া জবার নাকে ঢুকলে ক্ষতি হতে পারে। সাথে কি করছো, ঘুমাবে না? এমনি দাঁড়িয়ে আছি। তোমার মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? না এমনি। তোমার ছাড়া ঘুম আসছে না, চলো তো, অনেক রাত হলো। যাব। কিছু ভাবছো? দেখো না, পুরোনো দিনগুলোতে কত কিছু হয়ে গেল। আমি নিজেও কত কষ্ট করছি, আর তোমাকেও কত কষ্ট দিচ্ছি। ওসব কথা আর মুখেও আনবা না। তুমি আমায় কোনো কষ্ট দাওনি, আর আমি তো এখন সুখে আছি, তাই না? তুমি বাবা মা, সামনে আমাদের বেবি আসবে। আমার চেয়ে সুখী আর কে বলো? এভাবে প্রতিটা মুহূর্ত সুখের ঘরে আমাদের দিন কাটছে। প্রতিদিনের মতো আজও আমি সকালবেলা অফিসে চলে যাই, কাজ করছি। এমন সময় হঠাৎ আমার ফোনে একটা কল আসে। রিসিভ করে দেখি বাবা। হ্যাঁ বাবা, বলো। তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়, আমরা জবাকে নিয়ে হাসপাতালে আসছি। জবার অবস্থা ভালো না। তখন যেন হঠাৎ আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সাথে সাথে হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি আব্দুল্লাহ বাইরে বেডে বসে আছে। আমায় দেখেই বলল, তুই আসছিস? জবার অবস্থা খুব বেশি ভালো না। বাচ্চা ভিতরে গেছে, জবাকে রক্ত দিতে। জবার রক্তর প্রয়োজন। আব্দুল্লাহর কথা শোনা মাত্রই এক দৌড়ে গেলাম ডক্টরের কাছাকাছি। ডক্টর সাহেব, আমার জবা এখন কেমন আছে? আপনি জবার কে হন? আমি জবার স্বামী। রোগীর অবস্থা বেশি ভালো না, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর হাতে। প্লিজ ডক্টর, আপনি আমার জবার ভালোভাবে চিকিৎসা করুন। আমার জবার যেন কিছুই না হয়। ভিতরে জবার চিকিৎসা চলছে। আমরা সবাই বাইরে বসে আছি, খুব কাঁদছি আমি। বাবা মা জবার জন্য অনেক কান্না করতেছে। প্রায় রাত 12টা বেজে গেল, কিন্তু ডক্টর এখনো বের হচ্ছে না। কিন্তু কেন? আমার জবার কিছু হয়নি তো? ধুর, আমি এসব কি চিন্তা করছি। হঠাৎ ডক্টর বের হলো। আমরা সবাই উঠে দাঁড়িয়ে গেলাম। ডক্টর, আপনার একটা ছেলে হয়েছে। সবাই তখন খুশিতে মন ভরে গেল। ডক্টর, আমার জবা এখন কেমন আছে? আমাকে ভেতরে যেতে দিন। কি হলো ডক্টর? আপনি কোনো কথা বলছেন না কেন? রোগীর অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাদের দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। তাই আমরা চেয়েছি আপনার জবাকে বাঁচাতে, কিন্তু জবা বলল না, আপনাদের সন্তানকে বাঁচাতে। তাই ওই মুহূর্তে আমাদের কিছুই করার ছিল না। আমার মাথাটা তখন ঘুরছে। আকাশটা যেন আমার মাথায় এসে পড়ল। দৌড়ে ভিতরে গিয়ে জবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকি। জবা, এ তুমি কি করলে? কেন করলে? এখন আমি কিভাবে বাঁচব? কিভাবে তোমায় ছাড়া বাঁচব? কার হাতটি ধরে বলবো যে আমি তাকে ভালোবাসি? কেন আমায় ছেড়ে চলে গিয়েছো? প্লিজ জবা, আবার ফিরে আসো। দেখো, আমি তোমাকে কোথাও আর যেতে দেব না। কিন্তু না, জবা আর ফিরে আসেনি। চলে গিয়েছে না ফেরার দেশে, যেখান থেকে আর কেউই ফিরে আসে না। 7 দিন পর জবার কবরের পাশে গিয়ে মাথা ঠেকিয়ে বসলাম। না চাইতেও চোখ দিয়ে পানি টলমল করে পড়ছে। জবার সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। আর বলছি, জবা, কেন আমায় ছেড়ে চলে গিয়েছ? কেন আমার সাথে কথা বলো না? আমি কি দোষ করেছি? জানো জবা, তুমি যাওয়ার পর থেকে আমার না ঘুম হয় না।
আমি খুব একা হয়ে গিয়েছি। প্লিজ একটি বার ফিরে আসো না, তোমায় আর যেতে দেব না কখনো। তুমি আমায় ছাড়া কিভাবে আছো এখানে? ওখানে গিয়ে আমায় ভুলিয়ে গিয়েছো তাই না? কিন্তু আমি কিন্তু তোমাকে একদম ভুলতে পারছি না। সারাটাক্ষণ তোমায় মনে পড়ছে। আমার জীবনের দুঃখ পেরিয়ে সুখ এসেছিল, কিন্তু সুখ আমার কপালে আর নেই। আমাকে বাবা মা আবার বিয়ে করাতে চাচ্ছিল, কিন্তু আমি করিনি, কারণ আমার ভালোবাসার মানুষটা বড় কষ্ট পাবে। কে বলেছে জবা আমার পাশে নেই? জবা সব সময় আমার পাশে থাকে। জবার স্মৃতিগুলো সব সময় আমাকে জড়িয়ে ধরে থাকে। জবার মায়া মাঝরাতে আজও আমায় টানে। আমি আজও জবাকে দেখতে পাই আমার ছেলের মাঝে। আমার ভালোবাসা ব্যর্থ হয়নি। এভাবে প্রতিদিন রাতেই আমি জবার কাছে যাই, আমার সব কষ্টের কথা জবাকে বলি। মাঝে মাঝে আমার ছেলেকে এনে জবাকে দেখাই, দেখো জবা, তোমার ছেলে, তোমাকে দেখাতে এনেছি, যে কিনা কোনো দিনও মা বলে কাউকে ডাকতে পারবে না। এভাবেই আমার দিন কাটে, বাবা মা ছেলে আর আমি, এটাই এখন আমার সংসার। আমার সংসারে আজ সব আছে, নেই শুধু জবা। সো ভিউয়ার্স, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে পার্সোনালি বলতে গেলে গল্পটা খুবই ভালো লেগেছে। অনেক গল্প রেকর্ড করি, বাট তার মধ্যে এই গল্পটা আজ নিজস্বভাবেই খুব ভালো লেগেছে। সো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।